সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইউক্রেন ইস্যু সহ পূর্ব ইউরোপের নিরাপত্তা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র এমিলি হর্ন এই ফোনালাপ সম্পর্কে এক বিবৃতিতে বলেছেন, ফোনালাপে এই দুই নেতা আসন্ন কূটনৈতিক সংশ্লিষ্টতার বিষয়সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন। ভয়েস অব আমেরিকা জানিয়েছে, ইউক্রেনের সীমান্তের কাছে আনুমানিক 1 লাখ রুশ সৈন্য সমাবেশ নিয়ে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তা নিরসনে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের পক্ষ থেকে আলোচনাটি হতে চলেছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে কথা বলেছেন। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক উপস্থিতির মুখে ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ব্লিংকেন। অস্থিতিশীলতার নীতি ও আগ্রাসী পদক্ষেপ বাদ দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি আনার লক্ষ্যে ইরান সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সৌদি শুরা কাউন্সিলের বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় বাদশাহ বলেন, ইরান আমাদের প্রতিবেশী দেশ। আমরা আশা করি তারা এই অঞ্চলে নেতিবাচক নীতি ও আচরণ পরিহার করে সংলাপ ও সহযোগিতার পথে আসবে। আরব নিউজের খবরে বলা হয়েছে, করোনার কারণে শুরা কাউন্সিলের অধিবেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেয়া বক্তৃতায় সৌদি বাদশাহ ইয়েমেনের যুদ্ধ বন্ধ করতে এবং অর্থনৈতিক সংকট ও হিজবুল্লাহর নিরাপত্তা হুমকির মুখে লেবাননের জনগণের পাশে থাকতে সৌদি আরবের আন্তরিকতার কথা জানান। সৌদি আরব ও তার মিত্রদের অভিযোগ, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাকের হাসদ গোষ্ঠীর মতো মিলিশিয়া সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ইরান, যারা বিভিন্ন দেশে ছায়া যুদ্ধে লিপ্ত রয়েছে ইরানের হয়ে। ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সহযোগিতা করার বদলে পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলেও সৌদি বাদশাহ অভিযোগ করেন। এর ফলে মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে অস্থিতিশীলতার ঝুঁকি রয়েছে বলে তিনি মন্তব্য করেন। ইরানের সমর্থন পেয়েই হুথি বিদ্রোহীরা ইয়েমেনের যুদ্ধ শুরু করেছে এবং এর ফলে দেশটিতে মানবিক সংকট সৃষ্টি হয়েছে উল্লেখ করে বাদশাহ সালমান বলেন, এর ফলে সৌদি আরব সহ পুরো অঞ্চলে হুমকি দেখা দিয়েছে। তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের তৎপরতায় হুঁশিয়ার করে দিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তেমন কিছুর জন্য তাদের অসহনীয় মূল্য চুকাতে হবে। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তিনি বলেন, তাইওয়ানকে স্বাধীনতার জন্য উৎসাহিত করে যুক্তরাষ্ট্র শুধু তাইওয়ানকেই বিপদে ফেলছে না, যুক্তরাষ্ট্র নিজেও অসহনীয় মূল্য চুকানোর ঝুঁকিতে পড়ছে। চীনের সাথে একীভূত হওয়া ছাড়া তাইওয়ানের সামনে আর কোনো পথ নেই বলে তিনি দাবি করেন। নিজস্বভাবে শাসিত দ্বীপ তাইওয়ানকে নিজের অংশ বলে মনে করে চীন। তারা চায় যে কোনো মূল্যে সেটিকে বেইজিংয়ের শাসনের অধীনে যুক্ত করতে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং সামরিক সহযোগিতা করছে। তাইওয়ানের নেতারাও তাদের ভূখণ্ডকে সার্বভৌম বলেই দাবি করে, যদিও চীনের চাপে কোনো দেশই তাদের স্বীকৃতি দিচ্ছে না। এদিকে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তির দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার স্ট্যান্ড নিউজ নামের একটি সংবাদভিত্তিক ওয়েবসাইটের প্রধান সম্পাদক সহ 7 সাংবাদিক ও কর্মকর্তাকে গ্রেফতার করে হংকং পুলিশ। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আর শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতারের পরই প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে সাংবাদিকদের মুক্তির দাবি করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মুক্ত গণমাধ্যম বন্ধ না করতে চীন ও হংকংয়ের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। একই সাথে যেসব সাংবাদিক ও মিডিয়া কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দাবি করছি। ইসরায়েল সফরে গিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টসের সাথে বৈঠক করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় মাহমুদ আব্বাসের ফিলিস্তিন সফরের তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি নেতাদের ইসরায়েল সফরের এটি একটি বিরল নজির। ইসরায়েলের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে নিরাপত্তা ও নাগরিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা। ইসরায়েলি গণমাধ্যম বলছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গান্টসের বাসভবন রোশাইনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গান্টস ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বলেন, তিনি অর্থনৈতিক ও বেসামরিক বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক আস্থা জোরদারে কাজ চালিয়ে যেতে চান। এর আগে গত অগাস্টে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দপ্তরে মাহমুদ আব্বাসের সাথে বৈঠক করেছিলেন।
সেই বৈঠকেও আস্থার ভিত্তিতে কাজ করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছিলেন তারা। যদিও সেই বৈঠকের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছিলেন ফিলিস্তিনিদের সাথে কোনো শান্তি প্রক্রিয়া চলমান ছিল না এবং হবেও না। ইহুদি বসতি স্থাপনের কারণে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন এই দুই নেতা। পাশাপাশি নিরাপত্তা, অর্থনীতি এবং মানবিক বিভিন্ন সংকট মোকাবিলার কৌশল নিয়েও আলোচনা হয়েছে তাদের মাঝে। ভারতের বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকে আতঙ্কের দিন কাটাচ্ছে খ্রিস্টানরা। আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে 2021 সালে রাজ্যটিতে খ্রিস্টান ও তাদের প্রতিষ্ঠানের ওপর অন্তত 42টি হামলা হয়েছে। সর্বশেষ বড়দিনের আগ মুহূর্তেও একাধিক হামলার ঘটনা ঘটেছে। রাজ্য জুড়ে এসব হামলার কথা উল্লেখ করে কর্ণাটকের এক গির্জার যাজক পিটার বেঞ্জামিন আল জাজিরাকে বলেন, খ্রিস্টানদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। 2011 সালে পরিসংখ্যান অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার 2.3% খ্রিস্টান। ফিলিপাইনের পর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ক্যাথলিক সম্প্রদায়ের বাস ভারতে। 3টি পর্যবেক্ষক সংস্থার রিপোর্টের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে 2021 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রথম 9 মাসে ভারতের খ্রিস্টান সম্প্রদায় ও তাদের গির্জায় 305টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে 66টি হয়েছে উত্তরপ্রদেশে, 47টি ঘটনা ঘটেছে ছত্তিশগড় রাজ্যে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকেও গত কয়েক বছর ধরে এ ধরনের হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুধুমাত্র 21 সালে এমন 42টি ঘটনার কথা নথিবদ্ধ হয়েছে। এর মধ্যে বড়দিনের আগ মুহূর্তে রাজ্য বিধানসভায় ধর্মান্তর বিরোধী বিল পাশ হওয়ার কয়েক ঘণ্টা আগে ও পরেও ঘটেছে 3টি ঘটনা। বিজেপি শাসিত রাজ্যটির উগ্র হিন্দুত্ববাদীরাই এসব ঘটনা ঘটিয়েছে। নাগরিক অধিকার কর্মীদের ধারণার প্রকৃত হামলার ঘটনা আরও বেশি হতে পারে। বিভিন্ন সময় গির্জার চত্বরে কুকুরের মল কিংবা আবর্জনা ছুঁড়ে মারা হয়েছে বলেও জানান যাজক বেঞ্জামিন। তিনি বলেন, একবার 3 জন লোক প্রার্থনা চলার সময় গির্জায় ঢুকে গির্জা জ্বালিয়ে দেওয়ার হুমকি এবং তার স্ত্রীকে ধর্ষণ সহ তাদের হত্যার হুমকি দেয়। গির্জায় প্রচুর শব্দ হওয়ার কারণে তাদের অসুবিধা হয় বলে অভিযোগ করে ওই লোকেরা। কয়েকদিন ধরে সাগরে ভাসতে থাকা রোহিঙ্গা বোঝাই নৌকাটিকে আশ্রয়ের অনুমতি দিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর আহ্বানে সাড়া দিয়ে জাকার্তার সরকার এই ঘোষণা দিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এর আগে গত মঙ্গলবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছিল নৌকায় ভাসতে থাকা নারী ও শিশুসহ 120 জন রোহিঙ্গাকে তারা খাদ্য, চিকিৎসা ও সুপেয় পানি দিয়েছেন। তবে তখনও তাদের আশ্রয় দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি দেশটি। বুধবার ইন্দোনেশিয়ার নিরাপত্তা মন্ত্রণালয় কর্মকর্তা আর্মড বিজয়া বিবৃতিতে বলেন, আচেহ প্রদেশের কাছে সাগরে ভাসতে থাকা রোহিঙ্গাদের উদ্বাস্তু হিসেবে আশ্রয় দেওয়া হয়েছে মানবিক পরিস্থিতি বিবেচনায়। তিনি বলেন, শরণার্থীরা নৌকায় যে জরুরি পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তা বিবেচনা করেই আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌকার যাত্রীদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। এর আগে গত বুধবার রোহিঙ্গা বোঝাই নৌকাটিকে ইন্দোনেশিয়ার উপকূলে শনাক্ত করেন 2 জেলে। পরে প্রশাসনকে বিষয়টি অবগত করে তারা। গত কয়েকদিন ধরেই নষ্ট হয়ে যাওয়া নৌকাটি সাগরে ভাসছিল। স্থানীয় জেলেরা বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, নৌকাটি 2টো জায়গায় ফুটো হয়েছিল, যে কারণে সেটি ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল। ইন্দোনেশিয়া থেকে আল জাজিরা রিপোর্টার জেসিকা ওয়াশিংটন জানিয়েছেন, ইন্দোনেশিয়ায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও তারা সাগরে ভাসতে থাকা অনেক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তিনি বলেন, ইন্দোনেশিয়া জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক কনভেনশনে স্বাক্ষর না করলেও তারা এই মানবিক দায়িত্ব পালন করছে। আফগানিস্তানের জন্য মানবিক ত্রাণ সাহায্য পাঠানোয় মস্কোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন তালেবান সরকার। একই সঙ্গে তালেবানকে আফগানিস্তানের একমাত্র বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্যও মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন তারা। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বুধবার রুশ বার্তা সংস্থা স্পুটনিককে দেওয়া সাক্ষাৎকারে এই আহ্বান জানান। তিনি আফগানিস্তানে রুশ ত্রাণ সাহায্যের কথা কৃতজ্ঞ চিত্রে স্মরণ করে বলেন, রাশিয়া এ পর্যন্ত কয়েকবার আফগানিস্তানে মানবিক ত্রাণ পাঠিয়েছে এবং আমরা এজন্য মস্কোর কাছে কৃতজ্ঞ। মুজাহিদ বলেন, আমাদের দেশের জনগণ দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে এবং এক্ষেত্রে মস্কোর কাছে আমাদের প্রত্যাশা আরও বেশি। তালেবান এমন সময় আফগানিস্তানে তাদের সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানালো যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি তার বার্ষিক সংবাদ সম্মেলনে বলেছেন, তালেবান সরকারের স্বীকৃতি দেয়া যায় কিনা সে বিষয়ে রাশিয়া তার মিত্রদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। এদিকে আফগানিস্তানের নারী অধিকার বিষয়ে কাজ করার জন্য 2 নারী কূটনীতিককে দায়িত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার খবরে বলা হয়েছে, আফগান নারী, কিশোরী ও মানবাধিকার বিষয়ক বিশেষ দূত হিসেবে রিনা আমিরিকে নিয়োগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এর আগে 2 দশক জাতিসংঘ ও মার্কিন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার।
বারাক ওবামা প্রশাসনের সময় পাকিস্তান ও আফগানিস্তান নিয়েও কাজ করেছেন তিনি। এছাড়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা স্টেফানি ফস্টারকে আফগানের পুনর্বাসন বিষয়ক সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ভারত শাসিত জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে সশস্ত্র সংগঠন জইশ-ই-মুহাম্মদের ৬ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ জনকে পাকিস্তানি হিসেবে দাবি করেছে পুলিশ। কাশ্মীর জোন পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যার পর উপত্যকার অনন্তনাগ জেলার নওগাম ও কুলগ্রাম জেলার মিরহামা গ্রামে বিচ্ছিন্নতাবাদীদের সাথে সংঘাতের সময় নিহত হয়েছেন এই ৬ জন। এ প্রসঙ্গে এক টুইট বার্তায় কাশ্মীর জোন পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার জানান, ২ পৃথক বন্দুকযুদ্ধে কাশ্মীরে ৬ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। নিহতরা সবাই নিষিদ্ধ সংগঠন জইশ-ই-মুহাম্মদের সদস্য। নিহতদের মধ্যে ২ জন পাকিস্তানি ও ২ জন স্থানীয় বলে শনাক্ত করা হয়েছে। বাকি ২ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।